আজকে আমাদের পাঠ্য বিষয় সপ্তম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা নামক চ্যাপ্টার। এখানে আমরা বুঝতেই পারছি যে ইতিহাস সম্পর্কে আমাদের অনেক কিছু ধারণা আমরা পাব। প্রথমেই যে প্রশ্নটা আমরা ভাববো বা লিখব সেটা হলো যে ইতিহাস আমরা কেন পড়ব। এর উত্তরে কি লিখবে না, এমন অনেক ঘটনা বা কাজ আগে ঘটেছে কিন্তু তার ছাপ আজও আমাদের চারপাশে রয়ে গেছে। সেই ঘটনা এবং কাজগুলো সম্পর্কে যাতে আমরা বিশেষভাবে ধারণা করতে পারি, সেই ধারণা গড়ে তোলার জন্যই আমাদের ইতিহাস পড়ার দরকার হয়। ইতিহাসের উপাদান বলতে কি বোঝানো হয়েছে? পুরনো দিনের অনেক জিনিস যেগুলো আমরা চারপাশে দেখতে পাই, যেগুলো আমাদের অতীতের কথা জানতে সাহায্য করে। যেমন ধরো প্রাচীন ঘরবাড়ি, প্রাচীন মন্দির, মসজিদ, প্রাচীন কোনো মূর্তি, পুরনো টাকা পয়সা, ছবি, বইপত্র, এইগুলো থেকে আমরা এক একটা সময়কাল সম্পর্কে জানতে পারি এবং সেই সময়কালের মানুষ কেমন ধরনের ছিল সেই বিষয়েও আমরা জানতে পারি। তাই এইগুলোকেই বলা হচ্ছে ইতিহাসের উপাদান। ঠিক আছে, পরে আমরা আবার কি প্রশ্ন করতে পারি না, ইতিহাস বইতে সবসময় সাল তারিখ কেন থাকে? আমরা যে সমস্ত ঘটনাগুলো ইতিহাস বইতে পড়ি সেগুলো তো আমরা বুঝতেই পারছি যে সেগুলো কোনো একই দিনে বা একই বছরে কিন্তু ঘটে না, এবং সেইগুলোর সম্পর্কে যদি আমরা জানতে চাই যে আসলে ঘটনাগুলো ঠিক কবে ঘটেছে বা কিভাবে ঘটেছে, তার জন্য আমাদের দরকার হবে সময়ের, এবং সময় মানেই হচ্ছে সাল তারিখ। ঠিক আছে, তাই ইতিহাসের বইতে প্রধান বিষয় হচ্ছে সাল তারিখের বর্ণনা। সাল তারিখ আমরা যদিও গোলমাল করে ফেলি, কিন্তু ইতিহাস বইতে সাল তারিখ সবসময় থাকবেই আমাদের সত্যি ঘটনা জানবার জন্য। হয়েছে? পরের প্রশ্ন হচ্ছে যে ইতিহাসে আদি মধ্যযুগ বলতে কি বোঝানো হয়? আদি মধ্যযুগ হলো ইতিহাসের একটা সময়কাল। একটা নির্দিষ্ট সময়কে আমরা ইতিহাসের গণ্ডির মধ্যে বাধ্য করতে পারি না। ঠিক সেই রকমই মানে ভারতের ইতিহাসেও একটা বড় সময় ছিল যখন প্রাচীন যুগ শেষ হচ্ছে এবং মধ্যযুগ শুরু হচ্ছে, কিন্তু কি এই প্রাচীন যুগটাও খুব ধীরে ধীরে শেষ হচ্ছে আর মধ্যযুগের শুরুটাও আসছে খুব ধীরে ধীরে। তাই জন্য ঐতিহাসিকরা ওই সময়কালটাকে বলেছেন যে আদি মধ্যযুগ, মানে আদিও রয়েছে সেখানে কিছু কিছু বিষয়, মধ্যও রয়েছে সেখানে কিছু কিছু বিষয়। পরের প্রশ্ন আমরা বলতে পারি যে বিদেশি এবং দেশ, এই কথাটা ইতিহাস বইতে ভীষণভাবে প্রচলিত। এই দুটোর অর্থ কি? বিদেশি বলতে আমরা কি বুঝি? যারা অন্য দেশে থাকে। আর দেশ বলতে আমরা কি বুঝি? যে আমাদের দেশ ভারত। তাই ভারত ছাড়া অন্য যে কোনো দেশের লোককেই আমরা বলতে পারি বিদেশি, এবং আমরা নিজেদের বলি দেশীয় বা আমাদের দেশ। এবার হচ্ছে যে ইন্ডিয়া নামটি কিভাবে এসেছে। খ্রিস্টপূর্ব যখন ষষ্ঠ বা পঞ্চম শতক, তখন একজন বিখ্যাত ঐতিহাসিক হেরোডোটাস তার ইন্ডিয়া
তার গ্রন্থে ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহৃত হয়। তিনি পার্সিক ভাষায় যে সমস্ত চিঠিপত্র লিখেছিলেন বা ভারত সম্পর্কে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছিলেন, সেইগুলোয় ইন্ডিয়া নামটি রয়েছে। তারপরে যখন পার্সিকরা উত্তর পশ্চিম ভারতে এসে থাকতে শুরু করলো বা ঘুরতে শুরু করলো, তখন সেখানে সিন্ধু নদীর বদ্বীপ এলাকায় যে থাকতো সেই জায়গাটাকে নামকরণ করেছিল হিদুস। তারপর ইরানি ভাষায় যেহেতু শয়ের উচ্চারণ নেই, সেই জন্য ওই নামটি হয়ে গেল ইদুস। এরপর তার বিকল্প হিসেবে চলে এলো ইন্ডিয়া নাম। তবে ইন্ডিয়া শব্দটি এসেছে কিন্তু সিন্ধুর বদ্বীপ এলাকা থেকেই। সেখানকার সাধারণ লোকেরা এই শব্দটা ব্যবহার করত। পরবর্তীকালে এই ইন্ডিয়া একটা উপমহাদেশে পরিণত হয় বা উপমহাদেশ বলতে ইন্ডিয়াকেই বোঝানো হয়। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা আজকে ভালো করে মুখস্থ করবে। আমি তোমাদের পরে আবার আলোচনা করব।